আশা করি সবাই ভালো আছেন। শুরু হতে যাচ্ছে ওয়েওয়ার্ড স্পাইনের তৃতীয় পর্ব। আপনারা যদি প্রথম দুটি পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো আগে দেখে নেবেন। লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। তাহলে চলুন শুরু করা যাক। গত পর্বের লাস্টে আমরা দেখেছিলাম ইথান ওয়েওয়ার্ড পাইন্সের জনগণদেরকে বলে দেয় যে এখানে দ্বিতীয়বারও বোমা হামলা হতে পারে, তাই এখানকার সকলে এখন যে যার মতো ঘরে চলে যায়। তবে এটি দেখে ডক্টর জেনকিন্স ইথানের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে এটি লুকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু জেনকিন্সের সেই ধমকানিতে ইথানের কিচ্ছু যায় আসে না। তার পরিষ্কার কথা, নিজেদের জীবন বাঁচানোর জন্য এই শহরের মানুষদের বাইরের আসল বিপদ সম্পর্কে জানানো উচিত। তবে এই ঘটনার পর জেনকিন্স একটা বিষয় বুঝতে পারে, তাদের নিজস্ব ডিপার্টমেন্টের ভেতর থেকে কেউ না কেউ বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়েছে। সে সাথে সাথে তার বোন পমকে পুরো অফিসের সবার উপর নজরদারি করার নির্দেশ দেয়। খুব জলদি পাম সেই বিশ্বাসঘাতক কর্মীকে ধরে ফেলে, যে মনিটর রুমে বসে সব দেখেও ইচ্ছাকৃতভাবে টিমকে কিচ্ছু জানায়নি। কিন্তু পাম জেনকিন্সের কাছে তার নাম গোপন রাখে, কারণ সে জানত জেনকিন্স জানতে পারলে তাকে মেরে ফেলবে। আসলে পামের মনে ওই সব মানুষের জন্য একটা সফট কর্নার ছিল, যারা 2000 বছর আগে নিজেদের ইচ্ছায় জেনকিন্সের এই মিশনে যোগ দিয়েছিল। আর এই ছেলেটিও ছিল তাদেরই একজন। পাম জেনকিন্সকে গিয়ে বলে ওটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল, কিন্তু জেনকিন্স পামের এই মিথ্যা ধরে ফেলে এবং লোকটিকে মারার জন্য নিয়ে যেতে উদ্যত হয়। পাম অনেক বুঝিয়ে জেনকিন্সকে আটকায় এবং ছেলেটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আবারও ক্রায়োস্লিপের অন্ধকারে পাঠিয়ে দেয়। তবে এই ঘটনায় পামের নিজেরও খুব খারাপ লাগছিল। তার মনে হচ্ছিল জেনকিন্স যেন দিন দিন এক নিষ্ঠুর একনায়ক বা ডিক্টেটর হয়ে উঠেছে। এদিকে ইথানের গাড়ি ক্র্যাশের কারণে হ্যারাল্ডের যে সঙ্গী মারাত্মক জখম হয়েছিল, পরের দিন সকালেই সে মারা যায়। এতে হ্যারাল্ড আর তার বিদ্রোহী ট্রাক ড্রাইভার বন্ধু ক্ষোভে ফেটে পড়ে। তারা তাদের সঙ্গীদের লাশ এই অভিশপ্ত শহরে দাফন করতে চায়নি, তাই লাশটিকে শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য তারা এক ভয়ঙ্কর প্ল্যান করে। তারা এক ট্রাক গ্যারেজে হানা দিয়ে বিশাল আর অসম্ভব মজবুত একটা ট্রাক চুরি করে নেয়। হেরাল্ডের প্ল্যান ছিল ফুল স্পিডে ওই দানবীয় ট্রাকটি নিয়ে সোজা বাউন্ডারি ওয়ালে ধাক্কা মারা, যাতে দেয়ালটা ভেঙে তারা বের হয়ে যেতে পারে। তবে হ্যারাল্ড তার স্ত্রী কেটকে জেলে পৌঁছতে দিতে চায়নি, তাই সে ট্রাক ড্রাইভারকে বলে লাশের বডি নিয়ে একাই ওয়ালের দিকে এগিয়ে যেতে, আর সে নিজে কেটকে মুক্ত করতে শহরের দিকে রওনা দেয়। ওদিকে সেই চালক প্রচণ্ড গতিতে ট্রাক চালিয়ে সোজা বাউন্ডারি ওয়ালে গিয়ে আছড়ে পড়ে। প্রচণ্ড ধাক্কায় শক্তিশালী দেওয়ালে সত্যিই এক বিশাল গর্তের তৈরি হয়। আনন্দে আত্মহারা হয়ে সেই ড্রাইভারটি তার সঙ্গীর লাশ বাইরে বের করে এনে বুক ফাটিয়ে কান্না করতে শুরু করে। কিন্তু তার সেই আনন্দের আয়ু ছিল মাত্র কয়েক সেকেন্ড। তখনই পেছন থেকে ঝাঁকে ঝাঁকে নরখাদক মিউট্যান্ট এসে তাকে জ্যান্ত ছিঁড়ে খুঁড়ে তুলে নিয়ে চলে যায়। ঠিক তখন একটা হিংস্র মিউট্যান্টের নজর পড়ে ট্রাকের নিচের সেই ফাঁকা গর্তের উপর, যেখান দিয়ে শহরের ভেতরে ঢোকা সম্ভব। সে গর্ত গোলে বনের ভেতরে ঢুকে এক বিভৎস চিৎকার দেয়, কিন্তু তার সেই চিৎকার শেষ হওয়ার আগেই এক তীব্র গতির গাড়ি এসে তাকে চাকার নিচে পিষে দেয়। সেই গাড়ির স্টিয়ারিং আর কারো কাছে নয়, ছিল খোদ ইথানের হাতে। আসলে কিছুক্ষণ আগেই ইথান ট্রাক চুরির খবর পেয়ে সিসিটিভি ফুটেজ ট্র্যাক করে সোজা বাউন্ডারি ওয়ালের দিকে আসছিল। আসার পথে সে হেরাল্ডকেও দেখতে পেয়েছিল এবং তাকে ভালো মতো সাইজ করে এই ড্রাইভারের আসল লোকেশন জেনে নিয়েছিল। ইথান আর এক মুহূর্তও দেরি না করে রাইফেল বের করে ওই মিউট্যান্টের উপর একের পর এক গুলি চালায় এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই ডক্টর জেনকিন্স তার রিপেয়ারিং টিম নিয়ে সেখানে হাজির হয় আর দেয়াল মেরামতের ব্যবস্থা করে। সেখানে ইথান জানতে পারে যে জেনকিন্স আসলে হেরাল্ড, কেট এবং তাদের পুরো দলকে আইন ভাঙার অপরাধে প্রকাশ্য চত্বরে এনে মৃত্যুদণ্ড দিতে চায়। কিন্তু ইথান জানত কেটের অনেক সঙ্গী এখনও শহরে লুকিয়ে রয়েছে। সে তাদের খুঁজে বের করতে চায়, তবে মারার জন্য নয়, বরং সাধারণ কয়েদিদের মতো জেলে আটকে শাস্তি দিতে। কিন্তু জেনকিন্স এই নরম নীতিতে একদমই রাজি ছিল না, ফলে ইথানের সাথে তার আবারও তীব্র বাগবিতণ্ডা হয়। এরপর ইথান সোজা পুলিশ স্টেশনে গিয়ে হেরাল্ডকে টেনে হিচড়ে ইন্টারগেশন রুমে নিয়ে যায় এবং তার বাকি সঙ্গীদের নাম জানতে চায়। হেরাল্ড মুখ খুলতে রাজি ছিল না, কিন্তু তখনই ইথান তার সামনে সেই ড্রোন বা ক্যামেরার ছবিগুলো তুলে ধরে, যেখানে দেখা যাচ্ছিল কিভাবে তার ট্রাক ড্রাইভার বন্ধুকে মিউট্যান্টরা জ্যান্ত ছিঁড়ে খাচ্ছিল। বাইরের দুনিয়ায় এই বিভৎস রূপ দেখে হেরাল্ডের পায়ের নিচের মাটি সরে যায়। সে বুঝতে পারে তারা যদি বাউন্ডারি ওয়াল উড়িয়ে দেয় তবে তারা নিজেরাই মরবে, সাথে পুরো শহরের নির্দোষ মানুষগুলোও এই নরখাদকদের পেটে যাবে।
অনুশোচনায় ভুগে সে তখনই তার বাকি 14 জন সঙ্গীর নামের লিস্ট লিখে ইথানের হাতে দেয়। সেই লিস্ট নিয়ে ইথান তখনই জেনকিন্সের আন্ডারগ্রাউন্ড বেসের মনিটরিং রুমে পৌঁছায় এবং ওই 14 জনকে ট্র্যাক করতে শুরু করে। কিন্তু মনিটরে যা দেখা যায় তা দেখে ইথান আবারও স্তব্ধ হয়ে যায়। দেখা যায় ওই 14 জন বিপ্লবী তাদের শরীরের ট্র্যাকিং চিপ কেটে একই জায়গায় ফেলে রেখে খোলা সারের মতো টাইম বোম হাতে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াচ্ছে। তারা যে কোনো মুহূর্তে আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে। ইথান যখন এই নতুন বিপদে দিশেহারা, ঠিক তখনই মনিটরের টিভিতে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। হসপিটালে ইথানের ছেলে বেনের জ্ঞান ফিরতেই টিচার মিস মেগান সেখানে এসে বেনের কান ভাঙাতে শুরু করে। সে বেনের মাথায় ইথানের বিরুদ্ধে বিষ ঢুকিয়ে দেয়। মেগান বোঝাতে চায় ইথানের কারণেই আজ শহরের মানুষ ওই অপরাধীদেরকে শাস্তি দিতে পারছে না যারা এই শহরকে ধ্বংস করতে চেয়েছিল। আসলে এই ওয়েওয়ার্ড পাইন্সের ভেতরের আসল সত্যটা জানা নতুন প্রজন্মের বাচ্চাদের সংখ্যা এখন অনেক বেড়ে গিয়েছিল, আর তাদের মগজ ধুলাই করে ছোট থেকেই শেখানো হয়েছিল যে শহরের নিয়মকানুন যে কোনো মূল্যে মেনে চলতে হবে। মেগান সেই ব্রেন ওয়াশড হওয়া এক ঝাঁক স্টুডেন্টকে হসপিটালের বাইরে জড়ো করে এবং তাদের সবার মাথায় এই একই জেদ ঢুকিয়ে দেয় যে ইথানের দুর্বলতার কারণেই আজ শহরের আইন লঙ্ঘনকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মিস মেগানের উস্কানি ছিল পরিষ্কার, আইন অমান্যকারীদের জেলে গিয়ে নিজেদের হাতেই খতম করে দিতে হবে। শুরুতে বেন এই জঘন্য প্রস্তাবে রাজি হয় না। তখনই সে একটা মর্মান্তিক খবর পায়। বোমা বিস্ফোরণে বেঁচে যাওয়া তার প্রেমিকা অ্যামির মস্তিষ্কে প্রচণ্ড রক্তক্ষরণ বা ব্রেইন হ্যামারেজ শুরু হয়েছে, আর এই মুহূর্তে তার মাথায় জটিল সার্জারি চলছে। এই খবর পেয়ে বেনের ভেতরের ক্ষোভ আর রাগ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে তখনই মেগানের এই খুনের প্ল্যানে রাজি হয়ে যায়। যেমন ভাবা তেমন কাজ। ফার্স্ট জেনারেশনের ওই 3 ব্রেইনওয়াশড ছেলে মেয়ে অস্ত্র হাতে সোজা পুলিশ স্টেশনে গিয়ে হামলা চালায় এবং ওখানকার জেনারেল ম্যানেজারকে জিম্মি করে নেয়। এরপর তারা বন্দুক উঁচিয়ে কেট আর তার সঙ্গীদের মারার জন্য লকআপের সামনে গিয়ে দাঁড়ায় এবং একে একে সবাইকে বাইরে আসতে বলে। কেট তাদের থামানোর প্রাণপণ চেষ্টা করলে এক উগ্র ছেলে বন্দুকের বাট দিয়ে কেটের মাথায় সজোরে আঘাত করে আর তাকে মাটিতে ফেলে দেয়। এরপর তারা হ্যারাল্ড এবং তার বাকি সঙ্গীদের টেনে হিচড়ে বের করে মাটিতে হাঁটু গেড়ে বসায় এবং কেটের চোখের সামনেই ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে সবাইকে ঝাঁঝরা করে দেয়। নিজের চোখের সামনে পুরো টিমের এই বিভৎস মৃত্যু দেখে কেট ভেতরে ভেতরে ভেঙে পড়ে। ঠিক যখন একটি ছেলে কেটের বুকেও গুলি চালাতে যাবে, ঠিক শেষ মুহূর্তে সেখানে দেবদূতের মতো হাজির হয় ইথান। সে পেছন থেকে গুলি চালিয়েও ওই ঘাতক ছেলেকে খতম করে দেয় এবং বাকি ছেলেদের লকআপের ভেতর পুরে ফেলে। লকআপের মেঝেতে বসে কেট তখন শোকে আর কান্নায় এতটাই ভেঙে পড়েছিল যে সে ইথানকে আকুতি করছিল সে যেন নিজের হাতে তাকে মেরে ফেলে। ইথান তখন তাকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে হন্তদন্ত হয়ে হাজির হয় ইথানের স্ত্রী তেরেসা, কারণ সে ইথান আর কেটকে এমন এক অবিশ্বাস্য জিনিস দেখাতে এসেছিল যা পুরো পাশার দান উল্টে দেবে। আসলে কিছুক্ষণ আগে তেরেসা যখন বেনকে দেখতে হসপিটালে গিয়েছিল, তখন নার্স পাম তাকে সবার আড়ালে এক গোপন জায়গায় নিয়ে যায়। সেখানে পাম তেরেসাকে একটা সিক্রেট অ্যাড্রেস আর একটা ইলেকট্রনিক কিকার্ড দেয়। তেরেসা সেই ঠিকানা মতো শহরের এক কোনায় থাকা এক জরাজীর্ণ ভাঙা ঝুপড়ি ঘরের ভেতর পৌঁছায়। চারিদিকের সিসিটিভি ক্যামেরাগুলো আগেই নষ্ট করে দেওয়ায় কেউ তাকে দেখতে পায়নি। ঝুপড়ির ভেতরে যেতেই তেরেসা মাটির নিচে যাওয়ার এক গোপন বেসমেন্টের রাস্তা খুঁজে পায়, যেখানে ওই কিকার্ড পাঞ্চ করার জায়গা ছিল। কার্ডটি সোয়াইপ করতেই তেরেসার সামনে উন্মোচিত হয় এক ভয়ঙ্কর সত্য, যা সে সাথে সাথে ইথানার কেটকে দেখাতে চেয়েছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই অবিশ্বাস্য ঘটনা শুনে ইথানার কেট এক মুহূর্তও দেরি না করে তেরেসার সাথে সেই স্থানে পৌঁছায়। সেখানে থাকা একটা মেইন ফ্রেম কম্পিউটারের ভেতরে তারা বেশ কিছু গোপন ভিডিও ফাইল খুঁজে পায়। এগুলো ছিল সেই সব মানুষের ভিডিও যারা অতীতে কোনো না কোনোভাবে এই শহর থেকে পালিয়ে বাইরে যেতে সফল হয়েছিল, কিন্তু বাইরে গিয়ে নিজেদের চোখে পৃথিবীর এই বিভৎস ধ্বংসলীলা দেখার পর তাদের কেউই আর বেঁচে ফিরতে পারেনি। চরম আতঙ্কে কেউ নিজের গলায় ছুরি চালিয়ে সুইসাইড করেছিল, আর বাকিদের বাইরের ওই নরখাদক মিউটেন্টরা জ্যান্ত খেয়ে ফেলেছিল। এই ভিডিওগুলো দেখার পর ইথান বুঝতে পারে নার্স পাম এখন খোদ নিজেই চায় যে শহরের মানুষ এই বন্দিদশার আসল সত্যটা জানুক, আর এই ভিডিওগুলোর চেয়ে বড় প্রমাণ আর কিছুই হতে পারে না। ঠিক এই কারণেই পাম জেনকিন্সের চোখ ফাঁকি দিয়ে তেরেসাকে এখানে পাঠিয়েছিল। এই অকাট্য প্রমাণ দেখার পর কেট এবং তেরেসা দুজনের মনেই ইথানের বলা প্রতিটি কথার উপর 100% ভরসা চলে আসে এবং তারা ঠিক করে যে কোনো মূল্যে গ্রামের সব মানুষের সামনে এই সত্য তুলে ধরতে হবে।
তারা এটাও বুঝতে পারে যে ডক্টর জেনকিন্স আসলে মানুষকে নিজের হাতের পুতুল বানিয়ে কন্ট্রোল করতে ভালোবাসে এবং নিজেকে এই শহরের ঈশ্বর বা ভগবান ভাবতে শুরু করেছে। আর এই কারণেই সে সত্য গোপন করে রেখেছিল, যাতে মানুষ তাকে পরম রক্ষাকর্তা ভেবে আজীবন তার দেয়া দাসত্বের মতো চলে। শহরের মানুষকে জাগিয়ে তোলার জন্য ইথান এক দুর্ধর্ষ মাস্টার প্ল্যান তৈরি করে। সে সোজা ডক্টর জেনকিন্সের ল্যাবে গিয়ে এমন ভান করে যে সে নিজে কেটকে এই সমস্ত ধ্বংসযজ্ঞের মূল হোতা মনে করে এবং জেনকিন্সের নিয়ম অনুযায়ী কেটকে সবার সামনে মৃত্যুদণ্ড দিতে রাজি আছে। ইথানের মুখে এই কথা শুনে জেনকিন্স খুশিতে গদগদ হয়ে তাকে একটা স্পেশাল ওয়্যারলেস ফোন দেয়, যা দিয়ে এক ক্লিকেই শহরের প্রতিটা ঘরে একসাথে অ্যানাউন্সমেন্ট করা যায়। ইথান দেরি না করে তক্ষণে কল দিয়ে শহরের সমস্ত মানুষকে সেই ব্লাড স্কোয়ার বা ফাঁসির মঞ্চের সামনে জড়ো হওয়ার নির্দেশ দেয়। হাজার হাজার মানুষ ভাবছিল আজ হয়তো কোনো বড় অপরাধের বিচার করা হবে, তাই তারা উল্লাস করতে করতে স্টেজের সামনে এসে জড়ো হয়। ইথান জলদি কেটকে বন্দি অবস্থায় টেনে নিয়ে স্টেজের উপর ওঠে এবং নাটকীয়ভাবে কেটের গলায় ধারালো ছুরি চেপে ধরে। কিন্তু এর পরের সেকেন্ডেই ঘটে সেই অবিস্মরণীয় টুইস্ট। ইথান হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে কেটকে মুক্ত করে দেয় এবং মাইক্রোফোন হাতে চিৎকার করে পুরো টাউনের সামনে এই বন্দিশালার আসল সত্য উন্মোচন করতে শুরু করে। ইথান আর কেট দুজন মিলে সবাইকে জানিয়ে দেয় তাদের এই চেনা পৃথিবীর বাইরে কোনো মানুষ বেঁচে নেই। সেখানে রাজত্ব করছে একদল হিংস্র মিউট্যান্ট। আর এই ওয়েওয়ার্ড পাইন্স কোনো স্বাভাবিক শহর নয়, বরং এক কৃত্রিম অভয়ারণ্য। এই হাড়হিম করা সত্য জানার পর পুরো টাউনের মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যায়, চারিদিকে কান্নার রোল পড়ে যায়। ইথান সবাইকে প্যানিক না করে এই চরম বিপদে একে অপরের পাশে থাকার অনুরোধ করে। শুরুতে অনেকেই এই অবিশ্বাস্য কথা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু কেটের অন্ধ অনুসারীরা, যারা কেটকে নিজেদের লিডার মানত, কেটের মুখে এই সত্য শোনার পর তাদের আর কোনো সন্দেহ থাকে না। ঠিক তখনই সাধারণ মানুষের ভিড় ঠেলে সামনে চলে আসে টিচার মিস মেগান। সে চিৎকার করে ইথানকে আস্ত এক প্রতারক এবং মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু ইথান উল্টো মেগানের সমস্ত গোপন চক্রান্ত আর মগজ ধোলাইয়ের কথা সবার সামনে এনে তাকে জ্যান্ত কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। মনিটর রুমে বসে নিজের তৈরি করা পুরো সাম্রাজ্য এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখছিল ডক্টর জেনকিন্স। অপমানে, রাগে, চরম প্রতিশোধের আগুনে তার মাথা বিগড়ে যায়। সে এক পৈশাচিক সিদ্ধান্ত নেয়। জেনকিন্স নিজের হাতে পুরো টাউনের মেইন পাওয়ার গ্রিড বন্ধ করে দেয়। বিদ্যুতের অভাবে পুরো শহর এক নিমেষে ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়, আর তার সাথে সাথেই বন্ধ হয়ে যায় টাউনের বাইরের সেই সুরক্ষা প্রাচীর বা আইসোলেশন ওয়ালের হাই ভোল্টেজ ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই। দেওয়ালের কারেন্ট চলে যেতেই বনের অন্ধকার থেকে বেরিয়ে আসে শত শত ক্ষুধার্ত মিউট্যান্ট। তাদের মধ্যে একটা রক্তপিপাসু মিউট্যান্ট বাউন্ডারি ওয়ালের উপর চড়তে শুরু করে এবং শহরের দিকে পা বাড়ায়। আসলে ডক্টর জেনকিন্স এতটাই রেগে গিয়েছিল যে সে এখন ডিসিশন নেয় যে বর্তমানের এই সমস্ত মানুষদেরকে সে মেরে ফেলবে, আর তার ক্রায়োস্লিপে আরও যেসব মানুষ রয়েছে পরবর্তীতে তাদের জাগিয়ে তুলে আবারও এই শহরটা নতুন করে চালু করবে। এরই মধ্য দিয়ে সিরিজের থার্ড পার্ট এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।